আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জের ধরে দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা এখন চরমে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও ভারতের হুমকি ও পাল্টা হুমকির পর যুদ্ধ কখন শুরু হবে তা নিয়ে উদ্বেগ ছিল পুরো সপ্তাহ। মঙ্গলবার ভারতের সরকার সশস্ত্র বাহিনীকে যে কোনো অভিযান পরিচালনার স্বাধীনতা দেয়। এরপর পরদিন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের বলেন, পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে তাদের হাতে। এর পরদিন পাকিস্তানি যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে ভারতীয় বিমানের পিছু হটার খবর প্রকাশ পায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পাকিস্তানের সরকার জানায় তারা ভারতীয় যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। উত্তেজনার এই সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ায় চীন ও তুরস্ক, যা ইসলামাবাদকে আরও সাহসী করে তোলে। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও হুমকি ধামকির মধ্যে খবর বের হয় পাকিস্তানকে সামরিক সহযোগিতা দিয়েছে তুরস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ভারতীয় নিউজ আউটলেট খবর দেয়, ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানে ল্যান্ড করেছে তুরস্কের সমরাস্ত্রবাহী 6টি C-130 হারকিউলিস কার্গো বিমান। এসব বিমান বোঝাই করা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এই মডেলের একটি বিমানকে এপ্রিলের 28 তারিখ আরব সাগরের আকাশে উড়তে দেখা যায় এবং পরবর্তীতে বিমানটি পাকিস্তানে অবতরণ করে। তারপরই গুঞ্জনটি ডালপালা ছড়িয়েছে। যদিও তুরস্ক অস্ত্র রপ্তানির খবরটি অস্বীকার করে বলেছে বিমানটি জ্বালানি নেয়ার জন্য পাকিস্তানে নেমেছে, তবুও এই খবর ভারতীয়দের মনে বড় ধরনের ভীতি সঞ্চার করেছে। তুরস্ক বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বিনিময়ের একাধিক চুক্তি রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক রিপোর্টে বলা হয়েছে, তুরস্ক 2020 থেকে 2024 সালের মধ্যে তাদের মোট অস্ত্র রপ্তানির 10% বিক্রি করেছে পাকিস্তানের কাছে। মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক উইপন্স সহ বিভিন্ন ধরনের সহযোগিতা পাকিস্তানকে দিয়েছে আঙ্কারা। এছাড়া রাজনৈতিকভাবে তুরস্ক সবসময় কাশ্মীরিদের অধিকারের প্রসঙ্গে সোচ্চার ছিল। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একবার বলেছিলেন, কাশ্মীর পাকিস্তানের কাছে যতটা গুরুত্বপূর্ণ তুরস্কের কাছেও ঠিক ততটাই। পাকিস্তানের আরেক মিত্র চীনও এই সংকটে পাকিস্তানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারত পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পরই চীনা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে তার দেশের সমর্থনের কথা জানিয়ে বলেন, পাকিস্তানের যে কোনো নিরাপত্তা উদ্যোগে চীন পাশে থাকবে। এছাড়া পেহেলগাম হামলায় পাকিস্তান যে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তার প্রতিও সমর্থন জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উল্লেখযোগ্য দুই মিত্র দেশের এই সমর্থন ভারতের সাথে উত্তেজনার মাঝে পাকিস্তানকে রাজনৈতিকভাবে চাঙ্গা থাকতে সহযোগিতা করছে বলে মনে করা হচ্ছে। অতীতেও ভারতের সাথে যে কোনো সংকটে চীন, তুরস্কের মতো মিত্র দেশগুলোকে পাশে পেয়েছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তের লাইন অফ কন্ট্রোলে এ সপ্তাহে টানা 6 রাতে গুলি বিনিময় হয়েছে দুই পক্ষের সেনাদের মধ্যে। উভয় পক্ষ পরস্পরকে এই গুলি বিনিময়ের জন্য দায়ী করেছে। নিকট অতীতে এভাবে টানা গুলি বিনিময়ের ঘটনা আর দেখা যায়নি। উভয় পক্ষের নেতারা যখন পাল্টা হুমকি দিয়ে যাচ্ছিলেন, তখন ভারত অধিকৃত কাশ্মীর ও আজাদ কাশ্মীরের সীমান্ত রেখায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এছাড়া সীমান্তের কাছে পাকিস্তানি ফাইটার জেটের ধাওয়া খেয়ে 4টি ভারতীয় ফাইটার জেটের পিছু হটার ঘটনাও ঘটেছে। উত্তেজনার পারদ এতটাই চড়েছে যে প্রবাসী ও দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, কাশ্মীর সীমান্তে মঙ্গলবার রাতের গোলাগুলির ঘটনায় ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর
পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়, একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। এতে ভারতের চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়। এর আগের দিন খবরে বের হয় একই এলাকায় পাকিস্তানি যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে ভারতের 4টি যুদ্ধবিমানের একটি বহর। মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের 4টি রেফালে যুদ্ধবিমান শনাক্ত করে পাকিস্তানের বিমান বাহিনী। এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, ওই রাতে ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের সীমান্তের কাছাকাছি জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখনই পাকিস্তানি যুদ্ধবিমান তাদের উপস্থিতি শনাক্ত করে এবং দ্রুত আকাশে উঠে ধাওয়া করে। এরপর পিছু হটে ভারতীয় বিমানগুলো। দু সালে পাকিস্তানের মাটিতে হামলা চালাতে গিয়ে অন্তত 2টি যুদ্ধবিমান হারিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। সে সময় ভারতের এক পাইলটকেও বন্দী করেছিল পাকিস্তান। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে রয়েছে। সর্বশেষ পেহেলগাম হামলার পর যা আবারও সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। ভারত সরকার এই ইস্যুতে যে কোনো সামরিক পদক্ষেপ নেয়ার জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। অন্যদিকে পাকিস্তানও যে কোনো আগ্রাসন মোকাবেলার প্রস্তুতির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই আজাদ কাশ্মীরে পাকিস্তান অতিরিক্ত সমরাস্ত্র পাঠিয়েছে বলে খবর বেরিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নতুন কিছু অগ্রগতি হয়েছে এ সপ্তাহে। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স সপ্তাহের শেষ দিকে জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে হামাস ও ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। সপ্তাহের শুরুর দিকে হামাস 5 বছর মেয়াদী একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। প্রস্তাবে বলা হয়, এই চুক্তি অনুযায়ী যুদ্ধ বন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দী বাকি সব পণবন্দীকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারী দেশ মিশরের সঙ্গে আলোচনার পরে এমন তথ্য জানান হামাসের এক কর্মকর্তা। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। প্রতিরোধ যুদ্ধে কিছু ইসরায়েলি সেনা নিহত ও যুদ্ধযান ধ্বংস হওয়ার পর যুদ্ধবিরতি আলোচনা নতুন করে গতি লাভ করেছে। এছাড়া পণবন্দীদের উদ্ধারের জন্য ইসরায়েলের সরকারের উপর চাপ অব্যাহত আছে। গাজা উপত্যকায় নতুন করে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য হয়েছে সব পক্ষ। তবে হামাসের অস্ত্রত্যাগ সহ বেশ কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। বেশ কিছু সূত্র বলেছে, হামাস সশস্ত্র আন্দোলন ত্যাগ করতে রাজি হয়নি। সপ্তাহের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, সম্প্রতি দোহায় এই বিষয়ে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে যুদ্ধবিরতি বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে এবং যুদ্ধবিরতি নিয়ে কী আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। এরপর হামাসের একটি প্রতিনিধি দল মিশরীয় কর্মকর্তাদের সাথে সংলাপের জন্য কায়রো সফর করেন। হামাসের সফরের পরই ইসরায়েলি কর্মকর্তাদের দলটি কায়রোতে পৌঁছায়। ওই দলের নেতৃত্বে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন ডারমার। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে খোলামেলা আলাপ হয় বলে জানিয়েছে আনাদুলু বার্তা সংস্থা। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখন দুটি পক্ষ শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। হামাস চায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। অন্যদিকে ইসরায়েল চায় সব পণবন্দির মুক্তি ও হামাসের সশস্ত্র আন্দোলন ত্যাগ। এই দুটি বিষয় নিয়েই গত কিছুদিন ধরে আলোচনা চলছে বলে মনে করা হয়। এমন একটি সময় এসে এই যুদ্ধবিরতি আলোচনা প্রাণ ফিরে পেয়েছে যখন গাজায় প্রতিরোধ যুদ্ধের গতি বাড়িয়েছে হামাস। গত 2 সপ্তাহে গাজায় বেশ কিছু ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেক সেনা। ধ্বংস হয়েছে বেশ কিছু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান।
হামাস এর আগে গাজার শাসন ক্ষমতা ছেড়ে দেওয়ার বিষয়ে পরোক্ষ আভাস দিয়েছে। গাজা শাসনের জন্য মিশরের প্রস্তাব অনুযায়ী একটি কমিউনিটি সাপোর্ট কমিটি গঠনেও সম্মতি দিয়েছে তারা। তবে সংগঠনটি সশস্ত্র আন্দোলন ত্যাগ করার কোনো সিদ্ধান্ত নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। কারণ হামাস বলছে তাদের সশস্ত্র আন্দোলনের উদ্দেশ্য ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার 100 দিন পার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে সফল দাবি করলেও বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রথম 100 দিন জুড়ে ছিল অস্থিরতা। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করা ছাড়াও নিজ দেশেই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে জোরপূর্বক ফেরত পাঠিয়েছেন। অথচ অভিবাসীদের ঘামে শ্রমেই যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হয়েছে যুগে যুগে। এছাড়া যুদ্ধ বন্ধের অঙ্গীকার করে মসনদে বসলেও কোনো অগ্রগতি দেখাতে পারেননি। ইউক্রেন ও গাজা দুটো যুদ্ধই চলছে যথারীতি। উল্টো ক্ষমতায় এসে গাজা দখলের পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেন সহ পুরো ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হয়েছে ওয়াশিংটনের। সম্পর্ক খারাপ হয়েছে প্রতিবেশী কানাডা, মেক্সিকো সহ মধ্য আমেরিকার দেশগুলোর সাথেও। তবে ট্রাম্প বলেছেন তিনি সামনের দিনগুলোতেও একই গতিতে চলতে চান। শুধু শুল্ক কিংবা বৈদেশিক সহায়তার ক্ষেত্রেই ট্রাম্প যে আগ্রাসী হয়েছেন তা নয়, তিনি একযোগে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশ নীতি পর্যন্ত টালমাটাল করে তুলেছেন, যার জেরে জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে তার। যেভাবে তিনি নির্বাহী ক্ষমতা বিস্তারে বেপরোয়া পদক্ষেপ নিয়েছেন আর রাজনৈতিক প্রতিশোধের হুমকি ছড়িয়েছেন, তাতে শুধু মার্কিনিরাই নন, সমালোচনা করছে গোটা বিশ্ব। ট্রাম্প গত 100 দিনে 142টির বেশি নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রস্তাব, বিশ্ববিদ্যালয় এবং আইন সংস্থাগুলোর বিরুদ্ধে আক্রমণ, পরিবেশ নীতি প্রত্যাহার, মেগা বিলিয়নিয়ার ইলন মাস্কের মাধ্যমে ফেডারেল ব্যুরোক্রেসি ভেঙে দেয়া এবং বেশিরভাগ দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাণিজ্য অভিযান চালানো অন্তর্ভুক্ত। এসব কারণে খোদ মার্কিনিরাই এখন ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। দেশ জুড়ে তার জনপ্রিয়তা নেমে এসেছে 41%, আর অর্থনীতি পুনরুদ্ধারে তার প্রতি আস্থা মাত্র 39% নাগরিকের। গত 70 বছরে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন পতন দেখা যায়নি বলে জানিয়েছে CNN। বিশ্লেষকরা মনে করছেন মূল্যস্ফীতি এবং বিতর্কিত শুল্ক নীতি এই জনপ্রিয়তা হ্রাসের মূল কারণ। তবে ট্রাম্প এসবকে পাত্তা দেওয়ার লোক নন। তিনি বলেছেন, আমাকে কেউ থামাতে পারবে না। দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার মিশিগানে সমাবেশ করেন ট্রাম্প। সেখানে তিনি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন। বক্তৃতায় ট্রাম্প নিজের 100 দিনকে ইতিহাসের সবচেয়ে সফল 100 দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, জনগণই তার প্রথম 100 দিনকে সফল বলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।